ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ করতে হবে, এটা সবার অবজেক্টিভ হতে হবে। এটার অনেকগুলো লাভ। একটা হচ্ছে আপনার প্রতিটা ট্রানজ্যাকশন যদি ক্যাশলেস হয় তাহলে ট্রেস থাকে, মানি লন্ডারিং, করাপশন থেকে শুরু করে সব জায়গাতে স্ট্রিমলাইন হয়। এটা হলো একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি শুধু পূবালী ব্যাংকের জন্য জানি যে আমার 240 কোটি টাকার উপরে খরচ হয়ে যায়। তো এই জায়গায় যদি করা হয় তাহলে 240 কোটি টাকা সেভ করে অন্য কাজে লাগানো যায়। আরেকটা বড় বিষয় হচ্ছে সেটা আমাদের যারা বিজনেসম্যান, ডিপোজিটর্স, তাদেরকে সেই টাকাটা আমরা রিটার্ন দিতে পারি, ইনক্লুডিং শেয়ার হোল্ডার। এটা একটা বিষয়। তারপরে আরও বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকেরও তো ক্যাশ প্রিন্ট করতে হয়, কাউন্টার ফিট কারেন্সির জন্য সমস্যা হয়। এই সব কিছু মিলেই সেটাকে ক্যাশলেস সোসাইটির কাজ করা দরকার। তো এই ক্যাশলেস সোসাইটির জন্য আমরা অনেকগুলো কাজ করতেছি। একটা হচ্ছে আমাদের যাবতীয় রিটেল ব্যাংকিং, কর্পোরেট এবং সিএসএমই যেন আসলে আমাদের অ্যাপসের মাধ্যমে চলে আসে। এই জন্য আমরা দুটো অ্যাপস করেছি। একটা হচ্ছে পাই, যেটা রিটেলের জন্য, আরেকটা হলো আমাদের পাই কর্পোরেট, যেটা অর্গানাইজেশনের জন্য, সিএমএসএমই অথবা কর্পোরেট সবগুলো অর্গানাইজেশনে তাদের ট্রানজ্যাকশনগুলো টোটাল হ্যান্ডেল করে। আমরা যেহেতু মার্চেন্টে যে আমাদের সবচেয়ে বড় সমস্যা, মার্চেন্টে ক্যাশ ট্রানজ্যাকশন হয় দোকানের মধ্যে, তো সেইখানে কিউআর কোড দেওয়া, আমরা 1 লাখের উপরে গত বছর কিউআর কোড দিয়েছি। এই বছর কিউআর কোড আশা করতেছে আরও বাড়বে। তারপরে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যেন দোকানে পজ মেশিন থাকে, যারা কার্ডে ট্রানজ্যাকশন করতে পছন্দ করে, তো সেই পজ মেশিনের ক্ষেত্রেও আমরা দিয়েছি। গত বছর সকল পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রি মিলে 25,000-এর মতো পজ দিয়েছে, তার মধ্যে 12,000-এর বেশি পজ আমরাই দিয়েছি। তো এই জায়গাটা হচ্ছে ডিজিটাল পেনিট্রেশনের জন্য। কারণ হচ্ছে যখন সকল জায়গা ডিজিটাল হবে, মানে পজ মেশিন, কিউআর কোড এবং অ্যাপসের মাধ্যমে চলবে, তখনই কিন্তু ব্যাংকগুলোর ক্ষেত্রে কাস্টমারের ক্যাশের ডিমান্ডটা কমবে এই জায়গাটাতে। আর একটা বিষয় আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে যে যারাই ক্যাশ জমা দিতে আসে তারা যেন কাউন্টারের মধ্যে না আসে। আমরা একটা সেলফ সার্ভিস সেন্টার করার চিন্তা করছি, বা সেলফ সার্ভিস কর্নার ব্যাংকের মধ্যে। সেখানে একটা আরটিডিএম থাকবে। আরটিডিএম মানে রিয়াল টাইম ডিপোজিট মেশিন, এটা যে কোনো কারেন্সি নোট রাখতে পারে। একটা সিআরএম থাকবে যেন বড় নোট এবং এইগুলোই করতে পারে। আর একটা কিওস্ক, এই কিওস্কের মধ্যে বায়োমেট্রিকটাও চিন্তা করতেছি, ফটো ম্যাচিংটাও চিন্তা করছি। তা এইটা কিছুদিনের মধ্যে আমরা কাস্টমারের সাথে রেজিস্ট্রেশন করব। আপনাদের পত্রিকা থেকে শুরু করে সব জায়গাতে আমরা এটার অ্যাডভার্টাইজমেন্টও দেবো, যে কাস্টমারদেরকে আহ্বান জানাবো, যে মেসেজও দিব আমরা, এবং পত্রিকাতে বলবো যে যারা অ্যাকাউন্ট খুলেছেন তারা বায়োমেট্রিক রেজিস্ট্রেশনটা করে দেন। কারণ এটা তো ফিজিক্যালি তার এক্সিস্টেন্স লাগবে এখন আপাতত আমাদের, বিশেষ করে ফিঙ্গার আর রাখার জন্য। এটা হলে তখন সে তার নিজস্ব যে কোনো ব্যাংকিং মোবাইল অ্যাপসও পারবে, অথবা ধরেন সে কোনো একটা এটিএম বুথ, সিআরএম বুথের মধ্যে কিওস্কগুলো থাকবে আমাদের, সেই কিওস্কে যে সে বায়োমেট্রিক অথেন্টিকেশন করেই সে সিকিউর ট্রানজ্যাকশন করে ফেলতে পারবে। তো এই কাজগুলো বেসিক্যালি একটা বড় আকারে আমরা চিন্তা করছি, যে কিভাবে আমরা সেলফ সার্ভিস সেন্টার, সেলফ সার্ভিস কর্নার, যেন কাস্টমারের যেখানে কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই সেই জায়গাগুলোতেও আমরা পৌঁছে যেতে পারি জেনারেল কাস্টমার। কারণ একটা রুরাল কাস্টমার, এবং সেখানে আমরা কিছু 1-2 লোকও লাগবে যারা হেল্প করবে আসলে ওই তার কীভাবে ট্রানজ্যাকশন করার জন্য। ইনিশিয়ালি আমাদের তো রুরাল এরিয়া অনেক শাখা, রুরাল এরিয়ায় একটা ডিজিটাল করতে গেলে জনগণকেও তো আমাকে অ্যাওয়ার করতে হবে, তাকে সতর্ক করতে হবে, পিন পাসওয়ার্ড ম্যানেজমেন্টের ব্যবস্থাটা শেখাতে হবে। তো ব্যাপক কাজ, জনগণকে অ্যাওয়ার করা, সিকিউরিটি অ্যাওয়ার করা, এবং সে কিভাবে ট্রানজ্যাকশন করবে সেটা করা, তারপর সিএমএসএমই, তারপরে কর্পোরেট, এদের কী করা, এই ব্যাপক একটা পরিকল্পনা আমরা আশা করছি যে 25 এবং এই বছর তো প্রায় শেষের দিকে, এবং 25 এবং 26-এর মধ্যে আমরা একটা সুন্দরভাবে আপনারা মানে ভিজুয়াল একটা প্রোগ্রেস দেখতে পারবেন। ডিজিটাল ব্যাংক যেহেতু আমাদের লাইসেন্সে তো সব কিছুই কভার করে, তা আমরা ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাটা আমরা আমাদের ব্যাংকের মাধ্যমে, পায়ের মাধ্যমে এটা সম্প্রসারণ করব। এখন আপনারা শুনে ভালো লাগবে যে আমাদের
1,00,000 কোটি টাকার উপরে বছরে এখন ট্রানজাকশন চলে গেছে। তো উই আর এক্সপেক্টিং যে আমরা স্যার পায়ের মাধ্যমে এবং আমরা আশা করছি যে 26-এর মধ্যে এর যে গ্রোথ আমরা দেখছি 100%-এর উপরে গ্রোথ, এটা 2,00,000 কোটি টাকা আমাদের এটা ছাড়িয়ে যাবে এবং এটা আমরা এক্সপেক্ট করতেছি এবং আরো ব্যাপকভাবে মার্চেন্টে এই ট্রানজাকশনটা হবে। তার মানে আমরা আশা করছি যে আমাদের ব্রাঞ্চের বাইরেই সিংহভাগ ট্রানজাকশন হয়ে যাবে রিটেল কাস্টমারদের জন্য এবং সেই জিনিসটা আমরা সিএমএসএমই এবং কর্পোরেট কাস্টমার জন্য করছি। কারণ হচ্ছে যে আসলে এইটা কাস্টমারের কমফোর্ট এবং সিকিউরিটিও এবং আমাদেরও কমফোর্ট, যে কাস্টমার যখন একটা অর্গানাইজেশন সে যদি তার আভ্যন্তরে বসে ব্যাংকিং কার্যক্রম করতে পারে, তাহলে এই যে যাতায়াত ব্যবস্থা, যানজট, সময় নষ্ট, এই সবগুলো জায়গা থেকে তারা পরিত্রাণ পেতে পারে। আবার রিটেল কাস্টমারকে এখন আমাদের যারা পাই ব্যবহার করে, আমি তো তাদেরকে আর ব্যাংকে আসতে দেখি না। আর তাহলে এটা মানে তার জন্য কতটা, যে কারো টাকা পাঠাতে হলো সে পাঠিয়ে দেবে, বিকাশে পাঠাতে, নগদে পাঠাতে হলে, পকেটে পাঠাতে হলে করে দেবে। আবার দেখা যাচ্ছে অন্য কোনো ব্যাংকে করতে হলে পাঠিয়ে দিচ্ছে, কোনো মার্চেন্টে যে ট্রানজাকশন করছে। তারপরে এই যে সিমলেসের ট্রানজাকশনগুলো করতেছে সিকিউর, তার মানে তো একজন রিটেল কাস্টমারের আগে যখন ব্রাঞ্চে আসতে হতো, টাকা তুলতে হতো, টাকা তুলে আবার যেতে হতো, সেই জায়গাগুলো থেকে তো করছে। আবার একটা ভালো জিনিস পছন্দ হলো কিন্তু ক্যাশ টাকা নিয়ে যায়নি, সেই এখন তো আর সেই সিচুয়েশনটা নেই। ফলে আমি দেখছি যে আমাদের রিটেল কাস্টমার যারা আছে দে আর ফিলিং ভেরি কমফোর্টেবল উইথ পাই ব্যাংকিং। আমি মনে করি যে আমার যদি ক্যাশ ট্রানজ্যাকশনে যেহেতু আমার 240 কোটি টাকা খরচ হয়, কেউ যদি ডিজিটাল ট্রানজ্যাকশন করে সেটা আমি অলওয়েজ ফ্রি, অলওয়েজ ফ্রি, কারণ তাহলে আমার এই ক্যাশের লোডটা কমে যাবে এবং আমি এটা দেখছি যে কন্টিনিউয়াসলি আমার এই অ্যাপসে এবং এটা ব্যবহার বাড়ছে। ফলে আমার কাছে হচ্ছে যে যদি সেন্ট্রাল ব্যাংকে টাকা দিতে না হয় তাদের সিস্টেম ম্যানেজমেন্টের জন্য বা এটা ফ্রি না থাকে, এটা যদি ব্যাংক এবং কাস্টমার রিলেশনশিপে হয় এবং ব্যাংকের এটা ফি বেজ ইনকামের মধ্যে থাকে, তাহলে ডিজিটাল ট্রানজ্যাকশনের জায়গাগুলোতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় আমার কাছে যেটা মনে হয় যে এটা সবার ফ্রি করে দেওয়া উচিত কাস্টমারদের জন্য। স্যার আপনাদের পিআই অ্যাপে কি কি ফ্যাসিলিটিস আছে কাস্টমারের জন্য? আসলে একজন রিটেল ব্যাংকারের যা দরকার সব, যেমন পেমেন্টে ধরেন বিএফটিএন, আরটিজিএস, তারপরে এনপিএসবি যেটা বললেন, অনার্স ট্রানজ্যাকশনস, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আপনি ঘরে বসেই আপনি এফডিআর খুলতে পারবেন, আর এখানে আসতে হবে না, আবার এনক্যাশও করতে পারবেন। তারপরে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, স্টপ পেমেন্ট, তারপর মানে লস্ট ইনস্ট্রুমেন্ট, মানে যে যা কাজ আপনি বেসিক্যালি একটি ব্রাঞ্চে করেন, যেইখানে কিছু কিছু কাজ যেটা করা যায় না, যেটা হচ্ছে ফিজিক্যাল পেপার লাগে, যেমন আপনি একটা পে অর্ডার, বাংলাদেশে এখন ডিজিটাল পে অর্ডারের সার্কুলার হয় না, আবার ডিজিটাল ব্যাংক গ্যারান্টি, এইসব ছাড়া ডিজিটাল মানে এইসব ছাড়া মানে যেগুলোতে ফিজিক্যাল পেপার লাগে সেগুলো ছাড়া, কিন্তু ফিজিক্যাল পেপার ছাড়াও যেমন আমরা এফডিআর করে ফেলছি, এটা যদিও এফডিআর ফিজিক্যাল পেপার ছিল কিন্তু যেহেতু ডিজিটালি এটা আমার নিজেদের এটা আমরা করে ফেলছি। কিন্তু পে অর্ডার তো আমার কাছে থাকছে না, আমার পে অর্ডার আবার আরেকজনের ব্যাংকে চলে যাচ্ছে, ফলে এটা ডিজিটাল হইতে হবে। এটা তো ইন্টার ব্যাংকের সাথে রিলেশনশিপ, সেইখানে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন লাগবে যে কীভাবে ডিজিটাল ব্যাংকে এটা করা যায়। আর একটা হচ্ছে অটোমেটিক ক্লিয়ারিং হাউসের ক্ষেত্রে মানে যে ফ্যাসিলিটিটা থাকলে এটা হতে পারে, সেটা হলো যে আমরা আমাদের যে কাস্টমার তার যে অ্যাকাউন্ট চেক বইটা সে যদি ছবি করে পাঠায় মানে ক্যামেরা থেকে, মানে মোবাইল থেকে, অ্যাপস থেকে, তাহলে সেটা ট্রানজ্যাকশনের মধ্যে আসবে। সেই অটোমেটিক ক্লিয়ারিং হাউসের এই জায়গাটা এখনো কাস্টমারকে ব্রাঞ্চে এসে জমা দিলে আমরা ক্লিয়ারিংয়ের জন্য ছবি করে পাঠিয়ে দিই। সেটা হয়তো ফিজিক্যালি আর পেপারটা মুভ করে না, কিন্তু এটা হয়। কিন্তু এইটাও যদি আমরা আমাদের বাংলাদেশ ব্যাংক তার গাইডলাইন ঠিক করে আপডেট করে, কীভাবে আমরা এই মোবাইল থেকেই সরাসরি কাস্টমার পাঠিয়ে দিবে, ব্রাঞ্চে আসার দরকার নয় অটোমেটিক ক্লিয়ারিং হাউসে, তাহলে হয়তো আরেকটা ধাপ আগানো যাবে। এরকম আর কি কিছু কিছু জায়গায় যেখানে একাধিক ব্যাংকের বিষয় আছে সেই জায়গায় কিছু কিছু সেন্ট্রাল ব্যাংকের উদ্যোগ লাগবে, আর কিছু কিছু ক্ষেত্রে বাকি সব ধরনের ফাংশনালিটি আছে।
এবং আমি তো আমার পাই ব্যাংকিংয়ের রেটিং দেখি খুব ভালো। রিস্কের ক্ষেত্রে সবচেয়ে বড় রিস্ক হচ্ছে এডুকেশন, মানে ডিজিটাল এডুকেশন। মানে আমি দেখেছি যারা প্রতারক তারা আমাদের মতো ব্যাংকারদেরকেও টেলিফোনে প্রতারণার ফাঁদে ফেলে দেয়। তাহলে যত ডিজিটাল হবে আমাদের জনগণকে সেভাবে অ্যাওয়ার করতে হবে, এটা ব্যাংকারদের একদম পবিত্র দায়িত্ব। কারণ আপনি তার মানে যিনি ডিজিটাল ব্যাংকিং অনবোর্ড হবেন সেটা তো সিস্টেম থেকে এমআইএস থেকে দেখা যাবে, তাহলে তার সাথে কমিউনিকেশন শুরু করা, তার সাথে কথা বলা, কাস্টমার এক্সপিরিয়েন্স সেন্টার তৈরি করা, ডিজিটাল ব্যাংকিং এক্সপিরিয়েন্স সেন্টার তৈরি করা, যেখানে কাস্টমাররা আসতে পারবে যে কোনো সময়, কন্টিনিউয়াসলি তাদেরকে অ্যাওয়ার করা হবে সিকিউরিটি। এই করতে থাকলে এক সময় দেখা যাবে কি কাস্টমাররা অ্যাওয়ার হয়ে গেছে। তারপরে প্রচুর কিন্তু আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় এই অ্যাওয়ারনেস চলছে, এতে অনেক কাস্টমার জানে যে পিন চাইলে বুঝতে হবে যে সে এটা 2 নম্বর, পাসওয়ার্ড চাইলে 2 নম্বর অথবা তবে এই জায়গাগুলোতে এটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা বড় রিস্ক। সেকেন্ড ইস্যু হচ্ছে যে ব্যাংক আমরা তো সার্ভিসটা কাস্টমার ফ্রন্ট এন্ডে দেখি, কিন্তু ব্যাক এন্ডে অনেক কাজ আছে, ডাটাবেজের সিকিউরিটি, তারপরে ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি। তো এই জায়গাতেও একটা বড় চ্যালেঞ্জ, যেহেতু যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবে, তার মানে কি হ্যাকারদের আক্রমণটাও বাড়বে, সেই জায়গাতে আমাদের প্রস্তুতি আছে কিনা। তবে সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের যত ধরনের সিকিউরিটি আছে এবং যারা 1 নম্বর 2 নম্বর পজিশনের মধ্যে আছে, যাদের অর্গানাইজেশন খুব বড় রিসার্চের জন্য তারা ফান্ড ব্যবহার করতে পারে, সেই সব জায়গায় ব্যাংকের যাওয়া উচিত, সো দ্যাট আসলে ব্যাংকের আমরা এই সিস্টেম সিকিউরিটিটা প্রোটেক্ট করতে পারি। ফলে কাস্টমারদের এবং এমপ্লয়ীদের অ্যাওয়ার করা সিকিউরিটি সম্পর্কে এবং তাদেরকে যথোপযুক্ত নলেজ দেওয়া। আর সেই সাথে আমি মনে করি এটা একটা বড় চ্যালেঞ্জ। আর একটা বড় চ্যালেঞ্জ হলো যে সিস্টেমের উপর চলবে, সেই সিস্টেমের টোটাল ডাটাবেস, নেটওয়ার্কিং, সার্ভার সব জায়গাগুলোতে সিকিউরিটি ইনশিওর করা, লেয়ার্ড সিকিউরিটি। এখন বেসিক্যালি আমাদের সংখ্যাটা যে খুব বেশি হয়েছে তা না। আমি যে 1 লক্ষ বা 2 লক্ষ ট্রানজ্যাকশন বললাম, সেটা হচ্ছে 10 লাখ অ্যাক্টিভ কাস্টমারের ট্রানজ্যাকশন। আমার কাস্টমারের সংখ্যা তো বড়, 1 কোটি গ্রাহক, তার মানে হচ্ছে 10% আসছে। তো এরা ইয়াং জেনারেশন এবং অ্যাক্টিভ কাস্টমার। তো ধরেন 1 কোটি গ্রাহকের মধ্যে সব মেজর ট্রানজ্যাকশন কারো আছে কি স্যালারি আসে, সেই মাসে একটাই ট্রানজ্যাকশন করে। মানে এগুলো আমি বলি না, এগুলো সব ব্যাংক বলে অ্যাক্টিভ কাস্টমার যে 6 মাস পাস, আমি এদের বলি দোজ আর ডুইং ফ্রিকুয়েন্ট ট্রানজ্যাকশনস। তো এইটা মানে যেহেতু 2-3 বছরের মধ্যে আমাদের 10 লাখ গ্রাহক গেছে, আমরা আশা করতেছি যে 26-27-এর মধ্যে এটা তো জোর 20 লাখ 25 লাখ হয়ে যাবে। তো আমারটা যেহেতু আমার ব্যাংকের গ্রাহক যারা হবে তাদেরকেই সাপোর্ট দেবো। তো এইভাবে করে বাড়তে থাকলে দেখা যাবে যে আসলে এক সময় পাই ব্যাংকিংয়ের ইউজার এরকম ওই সবাই ইউজার হয়ে গেছে। তো এই জায়গাটার মধ্যে একটা আছে। আবার গ্রামের আমার যেহেতু অনেক বড় ব্রাঞ্চ, গ্রামের লোকদের একটা ইন্ডাস্ট্রি আছে, অনেকের স্মার্টফোন নাই, অনেকের চায় না যে তারা ব্রাঞ্চে আসতেই পছন্দ করে। আরেকটা আমরা দেখেছি যে উইমেনদের ক্ষেত্রে ইনার্শিয়াটা আরো একটু বেশি, যে তারা এটাই করতে চায় না। এখন যেমন রেমিটেন্সের যারা মহিলারা আসেন, তারা এই জায়গাটাতে খুবই মানে করতে চান না। তো তাদের ক্ষেত্রে আবার কারো ক্ষেত্রে অনেক গ্রাহক আছেন যারা কোনো মতে সিগনেচার করতে পারেন, কিন্তু মানে সেইভাবে শিক্ষিত নয়, মানে যেভাবে মানে শিক্ষিত হলে ডিজিটাল শিক্ষাটা তাকে দেওয়া যায় বা করা যায়। তো এইরকম আমাদের যেহেতু মিক্স গ্রাহক, তো এইটা তবে আমার কাছে মনে হয় যে আমরা যদি 2-1 বছরের মধ্যে 40 লাখের মধ্যে নিয়ে যেতে পারি, 27-28-এর মধ্যে, তাহলে একটা বড় অ্যাচিভমেন্ট হবে। তখন দেখা যাবে যে আমাদের 4-5 লক্ষ কোটি টাকা ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে, 5-6 লক্ষ। 30-40 লাখ গ্রাহক যদি মানে অ্যাক্টিভে চলে যায়, তাহলে তো আসলে এরাই তো অ্যাক্টিভ। এর ফলে দেখা যাবে যে 90% উপরে ট্রানজ্যাকশন চলে যাবে ব্রাঞ্চের বাইরে, পাই অ্যাপসে, আর 8-10% চলে যাবে ব্রাঞ্চ। পেমেন্টের গন্ডি বাড়িয়ে যারা পেমেন্টের সাথে আছে, পেমেন্টের মধ্যে শুধু এমএফএস সিস্টেম যদি থাকে
তাহলে কিছু লিমিটেশন থাকে, মানে ফলে তাদের প্রফিটেবিলিটিটা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি ব্যাংকিংয়ের লাইসেন্সটা এমএফএস এর সাথে পেয়ে যায়, তাহলে সুবিধা কি, তারা রিটেলে ডিপোজিটটা রাখতে পারে এবং লগ্নি করতে পারে। এটা জনগণের ক্ষেত্রে দুই দিক থেকে লাভ। ধরেন একজন ভ্যানওয়ালা, সে ভ্যানের মধ্যে সবজি বিক্রি করে, তো তার টাকা দরকার। এখন সে টাকা নিচ্ছে এনজিওদের কাছে, যেখানে 25-30% তাকে ইন্টারেস্ট দিতে হবে। সেইটাই যদি ডিজিটাল ব্যাংক বা পুবালি ব্যাংক, এইসব ব্যাংকের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে সে ন্যানো লেন্ডিংটা নিতে পারে, 10,000 টাকা একটা সবজি বিক্রেতার জন্য 8-10,000 টাকাই যথেষ্ট। হ্যাঁ, কারণ সে সবজি আনবে প্রতিদিনেরটা প্রতিদিন। 10,000 টাকা হলে আমি তো বলবো যে সে ভিউজ লাভ করবে। এবং 10,000 টাকা, আমরা তো সবজি সকালে আনবে, বিকালের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে 10,000 টাকা যদি পার ডে সেল হয়, তাহলে 30 দিনে কত টাকা সেল? 3 লাখ টাকা। হ্যাঁ, 30 দিনে আমি বুঝতে পারছি যে তার মানে যে সে 3 লাখ সেল করলে এবং সেখানে যদি সে 20% লাভ করে, তাহলে 60,000 টাকা। তাহলে সে কতটা এক্সপান্ড করতে পারে? তার মানে এই জায়গাটাতে যদি তাকে আমি ইন্টারেস্ট বার্ডেনটা কমায় দিতে পারি, তাহলে কিন্তু সেই করতে পারে। তাহলে এই যে সুযোগ সুবিধাটা, এইটা ডিজিটাল ব্যাংকিং এর সঙ্গে দিতে। তার মানে একটা ইন্ডিভিজুয়াল, একটা ন্যানো লেন্ডিং এর জায়গায় আমরা ইকোনমিক এম্পাওয়ার করতে পারি। তো আমি মনে করি যে এটা ভালো। তবে আমার কাছে যেটা মনে হয় যে ডিজিটাল ব্যাংক আলাদাভাবে থাকতে পারে, কিন্তু প্রতিটা ব্যাংকেরই উচিত হচ্ছে ডিজিটাল ট্রানজাকশন করে তার ডিজিটাল ব্যাংকিং এর কার্যক্রম চালিয়ে যায়। এখন তো আপনারা জানেন খেলাপি ঋণ খুব বেড়ে গেছে 33%, তারপরে আমরা 5-এর নিচে মেনটেন করতে পারছি। IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী এখন 3টে ইনস্টলমেন্ট না দিলেই খেলাপি। তো সেইখানে পেমেন্ট একটা হ্যাবিট। তো ওই আগে 6টা ছিল, 9টা ছিল, তো সেই টাকাগুলো আদায় করতে হয়েছে ব্যাপকভাবে। অনেক পার্টি 5টা পর্যন্ত খেলাপি রাখতো, ইনস্টলমেন্ট ডিউ রাখতো, তাদেরকে বুঝায় শোনায় 3-এর নিচে নামাইতে হয়েছে। এইটা একটা বড় কর্মযজ্ঞ, কারণ কাস্টমার বুঝতে চায় না। কাস্টমার বলে আমি তো আপনাকে একটা করে প্রতি মাসে দিয়েই যাচ্ছি, 5টা তো ভাই আগের রুলে আছে, তাহলে আমি এখন কেন আবার আমি একবারে 3টে ইনস্টলমেন্ট কীভাবে দিই? তো যাই হোক, এইভাবে করেই করে আমরা 5-এর নিচে রাখতে পেরেছি। একটু বেড়েছে, মানে আগে হয়তো 3-এর কাছাকাছি ছিল, সেটা একটু বেড়ে 5-এর কাছাকাছি গেছে। আবার আস্তে আস্তে মানুষ যখন বুঝতে পারবে কমে যাবে। আর এটা আমার কাছে মাঝে মাঝে হয় খেলাপিটা একটা রোগও, মানে যদি দেখে 10 জনের খেলাপি হয়েছে, আরেকজন মনে করে আমিও একটু ট্রাই করি, কিছু বেনিফিট পাওয়া যায়, এটা একটা সমস্যা। তো এই ধরনের বিষয়গুলো থাকে। তার বলি ব্যাংক এই জায়গাতে ঠিক আছে, আমরা তো এমনি ট্রিপল রেটে ডিপোজিট গ্রোথ আমি যেটা দেখলাম যে এই পর্যন্ত এই বছরে 11,000 কোটি টাকার উপরে বেড়েছে, 12,000 কোটি টাকার কাছাকাছি। অ্যাডভান্সও বেড়েছে। আমি এইটার আবার অর্ধেক করেছে অ্যাডভান্সে দিয়েছি, আর অর্ধেক হচ্ছে ট্রেজারি ইনভেস্টমেন্টে গেছি, যেহেতু ট্রেজারি ইনভেস্টমেন্ট এখন প্রফিটেবল। তো এইভাবে করে বেসিক্যালি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। অ্যাসেট সাইজ, ব্যালেন্স শিট সাইজ বলি আমরা, এইটা ট্রিলিয়ন টাকার উপরে চলে গেছে। তো মাঝে মাঝে আমি এখন বলি যে আমেরিকান ব্যাংকরা ডিল করে $1 ট্রিলিয়ন, আমি ডিল করি $1 ট্রিলিয়ন। ডিফারেন্সটা শুধু কারেন্সি। আবার আমাদের কমপ্লেক্সিটিও বেশি। ওরা হয়তো লোন দেয় $5 লাখ, আমি লোন দেই $5 লাখ, কিন্তু ওদের সকল ডেটা অ্যাভেলেবল, ক্রেডিট রিপোর্ট স্ট্রংলি অ্যাভেলেবল। আমাদের সেগুলো অ্যাভেলেবল, আমাদের ভিজিট করতে হয়, দেখতে হয়। তার মানে আমাদের এই এক্সারসাইজের করেও আমরা $1 ট্রিলিয়ন কোম্পানি অর্জন করতে পারছি।